এখন রাষ্ট্রের স্বার্থে, মানুষের স্বার্থে আমাদের কাজগুলো এগিয়ে নিতে হবে এবং সঠিক ওয়েতে যেতে হবে। সিনিয়র যারা আছে, পরীক্ষিত যে মানুষগুলো আছে, তাদের নিয়ে আসতে হবে। রাজনীতি করতে হবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রাজনীতি দিয়েই। সেখানে এই গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে নিজেদের জাহির করে প্রত্যেকটা দল, সংগঠন, ব্যক্তিকে মাইনাস করে দিয়ে কি আসলে করতে চেয়েছিল সেই হিসাবটা নেওয়ার সময় কিন্তু এখন হয়েছে এবং হিসাবটা নেওয়া উচিত। বিগত দিনে দেশের নীতি নির্ধারক পর্যায়ে ছিল হলো আমলারা। রাজনৈতিক দলে সরকার দেখলেও আমরা তারা বেশিরভাগই ছিল অযোগ্য প্রায়। মানে যারা আপনারা রাজনৈতিকভাবে যেসব এমপি মন্ত্রী তৈরি করতেন তারা অযোগ্যই ছিল এবং তারা কোনোভাবেই মন্ত্রণালয়গুলোই চালানোর জন্য পারফেক্ট লোক ছিল না। এখন যদি কথা হয় যে না, কেউ যদি একাডেমিক অনেক হাই লেভেলের লোক ছিল, তারপরে তারা বাংলাদেশের অনেক নামকরা লোকের কথা বলতে পারেন, কিন্তু তাদের ভিতরে আসলে কি ছিল? আমরা কি আসলে রাজনীতিতে সেই লোকগুলোকেই মন্ত্রী বানাবো বা এমপি বানাবো যারা শুধুই বড় বড় সার্টিফিকেটধারী লোক, যাদের ভিতরে মানবতা নেই, মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা নেই? যদি তাই হয় তাহলে ঠিক আছে, কিন্তু তা যদি না হয় তাহলে আমাদের মাটির যে মানুষগুলো আছে তাদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। আর একটা ব্যাপার হলো, তাদের কোনো রাজনৈতিক দর্শন ছিল না, যার জন্য রাজনৈতিক দর্শন না থাকার কারণে সেখানে রাষ্ট্রের জন্য ভালো হয়, রাষ্ট্রের পক্ষে যায় এমন সিদ্ধান্তগুলো খুব কমই হয়েছে। রাজনৈতিক মানুষের যে স্পর্শ, সেই স্পর্শগুলো ছিল না। আর এই কারণেই আমরা দেখেছি যে রাষ্ট্রের চাকর যারা, যাদের রাষ্ট্রের কাজের জন্য নিয়োগ দেওয়া হয়, তারা কখনোই তারা হয়ে গেছে প্রভাবশালী। যেমন আপনি এখানে বলতে পারেন যে যেসব আমলা, সরকারি কর্মকর্তা, এরাই মূলত সব সিদ্ধান্ত নিত এবং এরাই সব কিছু নিয়ন্ত্রণ করত। এবং লুটপাটের কথা যদি বলেন তাহলে এই আমলারা মিলেই এদের মাধ্যমে রাজনৈতিক নেতা বা সরকারের মাধ্যমে তারা এই লুটপাটগুলো করত। আর কি করত? আর হলো দেশের গোলামি না করে দিল্লির গোলামি করত। বিগত 15-16 বছরে ঠিক এইটাই হয়েছে, যে দিল্লির দাসত্ব তারা করেছে। এখন কথা হলো যে যখন রাজনৈতিক নেতারা অথর্ব হয় এবং রাজনৈতিক দূরদর্শী না হয় এবং মানুষের স্পর্শে না থাকে, তখন তাদের দিয়ে এই আমলারা লুটপাট করে নিয়েছে। তো আমরা যেটা দেখলাম যে টোটালি রাষ্ট্রের যে আমলা, এরা কিন্তু প্রত্যেকেই ধনী। যেখানে রাষ্ট্রের কল্যাণের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা রাষ্ট্রের যারা মালিক, জনগণের কর্মচারী, তারা শত শত কোটি টাকার মালিক। তাহলে উন্নয়ন হবে বা দেশের পরিবর্তন আসবে কিভাবে? এটা একটা প্রশ্ন। আরটা হলো যে পুরো বাহিনীকে, যারা সশস্ত্র বাহিনী আছে, সেনাবাহিনী আছে, এদের ব্যবসায়ীতে পরিণত করেছে। এখন আমরা দেখছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক বিষয়ের সিদ্ধান্ত আসছে। এটাও কিন্তু একটা রাষ্ট্রের মারাত্মক ব্যর্থতা এবং গণতান্ত্রিক সিস্টেমে এটা হুমকি। কিন্তু আমরা গণ অভ্যুত্থানের পরে দেখলাম যে কোনো কিছু পরিবর্তনই হলো না। এই যে আগে যে কাহিনীগুলো হয়েছে বা মানুষ যেগুলো করছে, এটা কোনো পরিবর্তনই হয়নি। আর কোথা থেকে এক একজনকে এনে এই রাষ্ট্রের চেয়ারে বসিয়ে দেওয়া হলো। কে কোথা থেকে উপদেষ্টা হচ্ছে আমরা কিছুই জানি না। এটা একটা ব্যাপার। আর এটা হলো গণ অভ্যুত্থানের মা বাপ সেজে ফেললো কয়েকটা ছেলে মেয়েরা, একেবারে ইয়াং তরুণ, এরা মা বাপ সাজছে। ব্যাপারটা হলো রাজনীতির ক্ষেত্রে হঠাৎ নিজে জাহির করার যে বিষয়গুলো, এই বিষয়গুলো সমস্যা হয়ে যায়। তাহলে এখন একত্রিত হওয়ার কথা বলছো, কারা আসলে একত্রিত হবে? এই যে হাসনাত সার্জিস বা এনসিপির পক্ষ থেকে যারা আছে, এদের ডাকে আমরা একত্রিত হব? মানে ব্যাপারটা কি এরকম মনে হচ্ছে? তো আসলে ব্যাপারটা কি, এটা বোঝার অনেক কিছুই আছে। ব্যাপারটা হলো যে আমাদের দেশের যে রাষ্ট্রীয় সংস্কার এবং নির্বাচনী যে পর্যায়ে আসার কথা,
বা যে পদ্ধতিতে এগিয়ে যাওয়ার কথা সেটা কিন্তু হয়নি। আপনার আমাদের রাষ্ট্র আসলে ভালো নেই। আমরা যেটা বলেছিলাম যে এই রাষ্ট্র ৫ই আগস্টের পরে আমাদের মূল কাজ হবে রাষ্ট্রের যে অসঙ্গতি এটাকে দূর করা, আইন বিচার বিভাগকে পৃথক করা। কারণ আমরা সবসময় দেখেছি যে আইন এবং বিচার এইটাকেই আসলে সবসময় রাজনৈতিক দলগুলো বা সরকারে যারা থাকে এরা এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তাহলে এইগুলোকে আমাদের সংস্কার করতে হবে। রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে আনার যে বিষয়টা আমরা বলি সেইগুলোর জন্য কাজ করতে হবে। সেগুলো না করে মানুষ লুটপাটে ব্যস্ত হয়ে গেল। তো ব্যাপারটা হলো যে ৫ই আগস্টের পরে বারবার আহ্বান করা হয়েছিল বা করেছিলাম আমরা যে আমরা মিনিমাম ৫টা বছর রাজনীতির পথে হাঁটি, ইয়াং যারা আছে এরা রাজনৈতিকভাবে গড়ে উঠুক, মানুষের দ্বারে দ্বারে যাক এবং তার ফলে মানুষ কি চায় সেটা বোঝা সম্ভব হয়। হ্যাঁ, ব্রিটিশ যে কলোনিয়াল কাঠামো এই কাঠামোকে আমাদের দূর করতে হবে এবং ভেঙে ফেলতে হবে। যদি এটা না ভাঙা হয় তাহলে কোনো কিছু পরিবর্তন করেই কিছু হবে না, বারবার ফ্যাসিস্টের জন্ম হবে। তা হাসিনাই শুধু ফ্যাসিস্ট ছিল, আর কেউ ছিল না? হাসিনাই কি লুটপাট করেছে, আর কেউ করেনি? তো এই যে আগেও করেছে যে ৫৩, হিসাবটা তো আসলে ১৬-১৭ বছরের না, হিসাবটা হবে ৫৩-৫৪ বছরের। এই ৫৩-৫৪ বছরে যারা দেশকে লুটে খেয়েছে তাদের শাস্তি দিতে হবে। সেটা না করে যেটা করা হলো সেটা হলো বিভক্তি তৈরি করা হলো ৫ই আগস্টের পরে, এবং যারা এই শক্তি, এই আন্দোলনের শক্তি, তাদের ভেঙে ফেলে দেওয়া হলো, তাদের কোনো স্টেক দেওয়া হলো না এবং ভাই ব্রাদার টিম বানিয়ে বকবকানি শুরু করলো। এবং এই মানুষ, এদের আমরা কার্যক্রম দেখেছি, এরা জাতির বাপ বনে গেছিল। আগে বঙ্গবন্ধু বলে শেখ মুজিবুরকে বলা হতো, এখন মনে হয় বর্তমান জাতির পিতা হিসেবে তাও মনে হয় যুদ্ধ বাঁচতে পারে। ৫-১০ জন তারা নিজেরাই একজনকে ইমাম বানাচ্ছে, একজনকে খলিফা বানাচ্ছে, একজনকে ক্যাপ্টেন বানাচ্ছে। হ্যাঁ, পাকনামি অনেক বেশি হয়েছে, আর পাকনামি আসলে যায় না। এখন রাষ্ট্রের স্বার্থে, মানুষের স্বার্থে আমাদের কাজগুলো এগিয়ে নিতে হবে এবং সঠিক ওয়েতে যেতে হবে। সিনিয়র যারা আছে, পরীক্ষিত যে মানুষগুলো আছে তাদের নিয়ে আসতে হবে, রাজনীতি করতে হবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রাজনীতি দিয়েই। সেখানে এই গণঅভ্যুত্থানের শক্তি হিসাবে নিজেদের জাহির করে প্রত্যেকটা দল, সংগঠন, ব্যক্তিকে মাইনাস করে দিয়ে কি আসলে করতে চেয়েছিল সেই হিসাবটা নেওয়ার সময় কিন্তু এখন হয়েছে এবং হিসাবটা নেওয়া উচিত।